ডিয়ার ভিউয়ার্স, টেট 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 অনেকেই বিভিন্ন যুক্তি খোঁজার চেষ্টা করছেন যে কেন টেট দিতে হবে না। অনেকে বলছেন টেট দিতে হবে। আমি এই নিয়ে এর আগে কতগুলি ভিডিও করেছি, অনেক ইনফরমেশান জোগাড় করেছি এবং তাতে এটুকু স্পষ্ট আমি বুঝেছি যে টেট কিন্তু দিতেই হবে। সেটা দেরিতে হলেও হবে, প্রথমে হলেও হবে। তাই মন্দের ভালো, দেরি করার থেকে প্রথমেই এটা হয়ে যাওয়াই ভালো। তাই এটাই আশা করা উচিত গভর্নমেন্ট এবং এডুকেশন দপ্তর খুব তাড়াতাড়ি এটা নিয়ে কিছু না কিছু ভাববে। কারণ এটা যত লেংদি হবে ততই কিন্তু সংশ্লিষ্ট টিচারদেরই ক্ষতি হবে, তাদের অ্যাভেলেবল টাইমটা শর্টেন হবে, কমে যাবে। কারণ এখন সকলের হাতে 2 ইয়ার্স টাইম আছে, এটা যত দিন গড়াবে এই 2 ইয়ার্স টাইমটা কমতে থাকবে। যদি এক্সটেনশানও হয় তাহলেও তো একটা অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে সবাইকে কাটাতে হবে। তো যাই হোক, ঠিক আছে, টেট তো দিতে হবে, কিন্তু কাদের দিতে হবে? এখানে আরও একটি প্রশ্ন উঠছে যে যারা এসএসসি রিক্রুটেড টিচার, ধরুন যারা কমিটির ম্যানেজমেন্টের মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন, তারা হয়তো এখনও অনেকে চাকরি করছেন, 5 বছর তাদের এখনও আছে, এমন হতেও পারে। তো তাদের দিতে হবে না যারা এসএসসি রিক্রুটেড টিচার তাদেরকেও দিতে হবে? তো এটা নিয়েও একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেইটি নিয়ে আজকে একটু ক্লিয়ার করব আমি। একেবারে অথেন্টিক ইনফরমেশন, এনসিটি আরটি অ্যাক্ট কী বলছে সেই অনুযায়ী ইনফরমেশন দেব। দেখুন, যারা এসএসসির যে পরীক্ষাগুলো হয়েছিল 1999 সম্ভবত, মোস্ট প্রবাবলি যদি আমি ঠিকঠাক বলি, তখন থেকে এসএসসি পরীক্ষা ব্যবস্থা চালু করেছিল এবং সেই পরীক্ষা ব্যবস্থা চলছিল। পরীক্ষার মাধ্যমে সমস্ত স্কুলে টিচার রিক্রুটেড হয়েছেন। তাহলে এখানে প্রশ্ন উঠছে, তো ইনারা তো এসএসসির একটা পরীক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়েই এসেছেন, ফলে তারা এলিজিবিলিটি টেস্ট দিয়েছেন, তাই তাদেরকে কেন আর টেট দিতে হবে? দারুণ লজিক্যাল কোশ্চেন এবং খুব একটা স্ট্রং কোশ্চেন। কিন্তু এখানে একটা কিন্তু আছে। আমি যখন এনসিটির যে নোটিফিকেশান দেখলাম, আমি সেই নোটিফিকেশানটা দেখাচ্ছি, আপনারা একটু দেখুন খেয়াল করে। এই নোটিফিকেশানটা দেখুন, এই নোটিফিকেশান নম্বর হচ্ছে এইটি, যা পাবলিশ করেছিল বা সার্ভ করেছিল 11ই ফেব্রুয়ারি 2011-তে। কাদের দিয়েছিল? অল সেক্রেটারিজ অর কমিশনার্স অফ এডুকেশন অফ স্টেট গভর্নমেন্টস অ্যান্ড ইউটিজ, সবাইকেই এটা সার্ভ করা হয়েছিল। এখানে কি বলা হয়েছিল? গাইডলাইন্স ফর কন্ডাক্টিং টিচার এলিজিবিলিটি টেস্ট আন্ডার দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট RT 2009। তাহলে এই নোটিফিকেশানেই কিন্তু টেট সম্পর্কে সঠিক গাইডলাইন দেওয়া ছিল। তো এই গাইডলাইন অনুযায়ী কোনো যদি পরীক্ষা নেওয়া হয়ে থাকে তাহলে সেই পরীক্ষাটি কিন্তু টেট পরীক্ষা হিসাবে বিবেচিত হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এটাই কিন্তু নিয়ম। কারণ রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট, যেটা RT অ্যাক্ট আমরা বলছি, এই RT অ্যাক্টের রেসপেক্টে যাদেরকে একাডেমিক অথরিটি দেওয়া হয়েছিল, তারা যে এক্সামের প্রোফর্মা জারি করেছে, সেই প্রোফর্মা অনুযায়ী কিন্তু পরীক্ষা ব্যবস্থা হতে হবে। কারণ তাদের সেই পরীক্ষা ব্যবস্থার কিছু ব্যাকগ্রাউন্ডস এবং ইন্টেনশন থাকবে। তো সেটাই আমি একটু পরে দেখছি। এখানে দেখুন, গাইডলাইন্স ফর কন্ডাক্টিং টিচার এলিজিবিলিটি টেস্ট। তো এখানে ব্যাকগ্রাউন্ড এবং রেশনাল, যেটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু কোনো কিছু ইমপ্লিমেন্ট করার জন্য তার একটা ব্যাকগ্রাউন্ড দরকার হয়। কারণ এই ব্যাকগ্রাউন্ড এবং রেশনালের উপরেই কিন্তু কিছুটা বিচার ব্যবস্থা দাঁড়িয়ে থাকে। ইন্টেনশনের উপর বিচার ব্যবস্থাও কিন্তু অনেকটাই নির্ভর করে। যখন কোনো কন্ট্রাডিকশন হয়, কন্ট্রোভার্সি হয়, সেখানে ব্যাকগ্রাউন্ডকে, যখন কোনো ভেগনেস থাকে, মানে কোনো কিছু বিচার করতে গিয়ে ভেগনেস উপস্থিত হয়, তখন কিন্তু তার ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাতে হবে যে এই ব্যাকগ্রাউন্ড বা এই বেসিসের উপরে, এই ইন্টেনশনের উপরে এই নিয়মটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল, তাহলে সেই ইন্টেনশনটা রক্ষিত হচ্ছে কিনা তার উপরে এই নিয়মটা
ইমপ্লিমেন্টটা কতটা কার্যকরী হবে তা নির্ভর করে। এখানে টেটের মূল উদ্দেশ্য কী ছিল তা বলেছে যে ইট উড ব্রিং ন্যাশনাল স্ট্যান্ডার্ডস অ্যান্ড বেঞ্চমার্ক অফ টিচার কোয়ালিটি ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস। মানে অ্যাজ এ হোল সমস্ত ন্যাশনালি একটা টিচার কোয়ালিটির বেঞ্চমার্ক সেট করা চাই। আর কি, ইট ইন্ডিউস টিচার এডুকেশন ইনস্টিটিউশনস অ্যান্ড স্টুডেন্টস ফ্রম দিজ ইনস্টিটিউশন টু ফার্দার ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স স্ট্যান্ডার্ডস, and it would send a positive signal to all stakeholders that government lays a special emphasis on teacher quality. তো এই কতগুলি ইন্টেনশনের উপরে টেটটা কিন্তু তারা ফ্রেম করেছেন। তো আমি এখানে এলিজিবিলিটিতে যাচ্ছি না, যাচ্ছি যেটা কি স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ দ্য টেট। এটাই কিন্তু ভাইটাল জিনিস। যে পরীক্ষা ব্যবস্থাটা নেওয়া হবে, যে এক্সামটা নেওয়া হবে, সেটার কিন্তু একটা স্ট্রাকচার এবং কন্টেন্ট থাকতে হবে। সেই সেম স্ট্রাকচার এবং সেম কন্টেন্ট বিশিষ্ট কোনো পরীক্ষায় টেট বলে বিবেচিত হবে। তো এখানে কি বলছে, এখানে 2 পেপারস থাকবে, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। কোনো একজন পার্সন পেপার 1ও দিতে পারেন এবং পেপার 2 দুটোই দিতে পারেন, বা তিনি একটা পেপার 1 দিতে পারেন বা পেপার 2 দিতে পারেন। পেপার 1টা অনলি ফর ক্লাস 1 to 5 আর পেপার 2 অনলি ফর ক্লাস 6 to 8। তো এখানে পেপার 1-এর যে বৈশিষ্ট্য আছে, পেপার 1-এ কি থাকতে হবে না, টোটাল 5টে ক্যাটাগরির কোশ্চেন থাকবে। এক হচ্ছে পেডাগজি, যেটা হচ্ছে 30 MCQ 30 মার্কসের, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 আর ম্যাথমেটিক্স আর এনভায়রনমেন্টাল স্টাডিজ, মানে জিকে টাইপের আর কি। তো এই সবগুলি মিলিয়ে 5 3 15 150 নাম্বারের পরীক্ষা, 150টি MCQ কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। নেচার কি হবে, সমস্তই কিন্তু MCQ টাইপের কোশ্চেন হবে। দ্য টেস্ট আইটেমস অফ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি উইল ফোকাস অন এডুকেশনাল সাইকোলজি অফ টিচিং অ্যান্ড লার্নিং রিলেভেন্ট টু এজ গ্রুপ অফ 6 to 11 years. They will focus on understanding the characteristics and needs of diverse learners, interaction with learners. আর কি হবে, ল্যাঙ্গুয়েজ 1-এ কি থাকবেন, ফোকাস অন প্রফিসিয়েন্সিজ রিলেটেড টু দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। মানে ধরুন বেঙ্গলি মিডিয়ামের স্কুলের জন্য টিচার অ্যাপয়েন্টেড হবে, তাহলে সেখানে ল্যাঙ্গুয়েজ 1 থাকবে বেঙ্গলি। ল্যাঙ্গুয়েজ 2-তে অন্য আরেকটি ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। অর্থাৎ বেঙ্গলি যদি চুজ করে নেন ল্যাঙ্গুয়েজ 1-এ, তাহলে ল্যাঙ্গুয়েজ 2-তে চুজ করতে হবে বেঙ্গলি ছাড়া আদার্স। সেটা ইংরেজি হতে পারে, হিন্দি হতে পারে, আদার্স যা খুশি হতে পারে। A candidate may choose any one language from the available language options and will be required to specify the same in the application form. এই ল্যাঙ্গুয়েজ 2টা কী করবে না, উইল অলসো ফোকাস অন দ্য এলিমেন্টস অফ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন অ্যান্ড কম্প্রিহেনশন অ্যাবিলিটিজ। The test items in mathematics and environmental studies will focus on concepts, problem-solving abilities, and pedagogical understanding of the subjects. In all these subject areas, the test items shall be evenly distributed over different divisions of syllabus of that subject. মানে ওই যে ম্যাথামেটিক্স সাবজেক্টের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ফিল্ড, বিভিন্ন টপিককে কভার করতে হবে, এটা বলা হয়েছে। এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রেও একই কেস। তো এই হচ্ছে পেপার 1। পেপার 2-তে কী থাকছে, পেপার 2-তে থাকছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1 এটাও থাকছে, ল্যাঙ্গুয়েজ 2 এটাও থাকছে, এবং ম্যাথামেটিক্স এবং সায়েন্স টিচার, মানে আপার প্রাইমারি লেভেল যেটা 6 to 8 হয়ে যাচ্ছে, সেখানে কিছুটা ডিস্টিংশন অফ টিচার্স থাকছে, কি সায়েন্সের টিচার, আর্টস টিচার, সোশ্যাল সায়েন্সের টিচার, এরকম কিছু ভাগ থাকার কারণে এখানে ম্যাথামেটিক্স এবং সায়েন্স টিচারদের জন্য পরীক্ষা হবে। ম্যাথামেটিক্স এবং সায়েন্স সেখানে 60 MCQ থাকবে 60 নাম্বারের, আর সোশ্যাল স্টাডিজের কোনো টিচারের জন্য কি হবে 60 MCQ 1 মার্ক ইচ, অর্থাৎ 60 নাম্বারের। ফর এনি আদার টিচার তাদের জন্য, যেমন ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, যে কোনো একটা 4-এর A or 4-এর B। এখানে হোয়াইল ডিজাইনিং দ্য প্রিপেয়ারিং দ্য কোশ্চেন পেপার অফ পেপার 2, the examining body shall take the following factors into consideration. তো এখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সেটা কাদের জন্য ফোকাসড হবে 11 to 14 ইয়ার স্টুডেন্টসদের জন্য। আর ল্যাঙ্গুয়েজ 1 একইভাবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা থাকবে সেটার জন্যই কিন্তু ল্যাঙ্গুয়েজ 1 চুজ করতে হবে। ল্যাঙ্গুয়েজ 2 হবে ল্যাঙ্গুয়েজ 1 ছাড়া আরেকটি ল্যাঙ্গুয়েজ,
আর ম্যাথামেটিক্স এবং সায়েন্স যেমন প্রবলেম সলভিং অ্যাবিলিটিস বা সেই সমস্ত কনসেপ্ট, পেডাগজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এসবের উপরে কোশ্চেন থাকা উচিত, সেই সমস্তের উপরে কোশ্চেন থাকবে। এখানে ম্যাথামেটিক্স থেকে বলছে দ্য টেস্ট আইটেমস অফ ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স উইল বি অফ 30 marks ইচ। দ্য টেস্ট আইটেম শ্যাল বি ইভেনলি ডিস্ট্রিবিউটেড ওভার ডিফারেন্ট ডিভিশনস অফ দ্য সিলেবাস। অর্থাৎ 30 marks ইচ বলতে মোস্ট প্রবাবলি যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স থেকে 30 marks এবং সায়েন্স থেকে 30 marks। তো এই করে টোটাল হচ্ছে 60 marks ইচ। তাহলে এখানেও থাকছে টোটাল কত নম্বরের পরীক্ষা? এখানেও থাকছে 3 90 9 6 15 150 নম্বরের পরীক্ষা, 1.5 hours ডিউরেশন থাকছে। এবার আসি যেটা ভাইটাল পয়েন্ট, কোয়ালিফাইং মার্কস। এই যে টেট পাস করতে হবে, টেট পাস বলতে কি, কোয়ালিফাইং মার্কসও কিন্তু এখানে উল্লেখ করা আছে। এ পারসন হু স্কোর 60% অর মোর ইন দ্য টেট এক্সাম উইল বি কনসিডার্ড অ্যাজ টেট পাস। তার মানে বুঝতে হবে যে এখানে কাট অফের ব্যাপার নেই, কিন্তু এমনি নর্মাল যে রিক্রুটমেন্ট পরীক্ষাগুলো হয়, রিক্রুটমেন্ট এক্সামগুলো হয় বা হতো আমাদের এখানে স্কুল সার্ভিস কমিশন যেগুলো নিত সেগুলোতে একটা কাট অফের ব্যাপার থাকতো। তো এখানে কাট অফের ব্যাপার নেই, এখানে হচ্ছে পাস করতে হবে। পাস মানে কত পার্সেন্ট? 60%। তবে এখানে বলা হয়েছে স্কুল ম্যানেজমেন্টস may consider giving concession to persons belonging to SC, ST, OBC, differently abled persons, etc. in accordance with their extant রিজার্ভেশন পলিসি। অর্থাৎ রিজার্ভেশন পলিসি যতদূর পর্যন্ত তারা দিতে পারেন তারা কিন্তু এখানে একটা কনসেশন সেই সমস্ত পার্সনদের দিতে পারেন। শুড গিভ ওয়েটেজ টু দ্য টেট স্কোর্স ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ তারা যদি এক্সট্রা আরও কোনো পরীক্ষা নেন বা কোনো রিক্রুটমেন্ট প্রসেসে একাডেমিক স্কোর আর বিভিন্ন স্কোরের উপর একটা তাদেরকে ডিপেন্ড করতে, অর্থাৎ মেরিট লিস্ট করতে গেলে যে নাম্বারের ডিভিশন তারা করবেন সেখানে টেটের স্কোরের একটা ওয়েটেজ তারা নিতে পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন। হাউএভার qualifying the TET would not confer a right on any person for recruitment or employment, as it is only one of the eligibility criteria for appointment। অর্থাৎ টেট পাস মানেই তিনি চাকরির জন্য যোগ্য, এইটা মানে চাকরির জন্য যোগ্য, কিন্তু রিক্রুটমেন্টে তিনি যে মেরিটে এসেছেন এমনটা আর ক্লেম করা যাবে না, এটাই বলতে চেয়েছে। অর্থাৎ তিনি এলিজিবল ফর বিং এ টিচার, বাট ওই রিক্রুটমেন্টে তিনি কিন্তু তাকে মেরিটে আসতে হবে। তাহলে এবার ক্লিয়ার হলো নিশ্চিত যে টেট বলতে কি বোঝাচ্ছে এবং টেট পাস মানে কি। তাহলে যেটুকুও সন্দেহ ছিল আমার মনে হয় দূর হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।